জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা। এনসিপি এই টোকাই পার্টি জাপান সফরে গেছে, সেখানেও তাদেরকে প্রতিহত করা হয়েছে। জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে। এত আওয়ামী লীগ আছে কোথায়? এটাই এখন বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের শাসন যারা চালাচ্ছে তাদের মাথা ব্যথার কারণ এখন এইটাই, এই একটা প্রশ্ন। এবং এর উত্তর খুঁজে নিয়ে সেই ডেভিল হান্ট শুরু হয়েছিল যেমন, তেমন আবার একটা নতুন জিনিস শুরু হচ্ছে। দলের শাসনতন্ত্র নিজের হাতে রেখে সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা খবর টবর পাওয়া যাচ্ছে, তিনি একটা দলের একটা শাসনতন্ত্র তৈরি করছেন, একটা সাংবিধানিক সরকার যেরকম চলে, দল আলাদা সরকার আলাদা, যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চলে, যেমন ভারতে চলে এবং অন্যান্য রাষ্ট্র চলে, দল আলাদা সরকার আলাদা। দল আর সরকার এক নয়। দলের নীতি নির্ধারণ যা যা থাকবে সেই অনুযায়ী সরকার চলবে। সেটাই হচ্ছে সব জায়গাতে যেভাবে হয় সেভাবে এখন নতুন ভাবে সরকার চালানোর কথা সিদ্ধান্ত নিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন তার কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকলের বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের নব্য জাতির পিতা নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তাকে অনেকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করে, অনেকে অভিহিত করে। ফকিনিরগুলা ভয়বাজ কি লেগা? মাহফুজ আলম বাংলাদেশের বাইরে সেইখানে গেছে, সেখানে তাকে দরানি দেওয়া হয়েছে। প্রথমত আমেরিকাতে দরানি খেয়েছে, মার খেয়েছে, থাপড় খেয়েছে। এরপর গতকাল লন্ডনে যাচ্ছে, তাই হয়েছে, গাড়িতে ডিম মেরেছে। একাধিকভাবে লজ্জা দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করেছে। যেহেতু সে এখন সরকারের একটা পার্ট, সেক্ষেত্রে তাকে লজ্জা দেওয়া বা তাকে আক্রমণ করা, তাকে আঘাত করা, প্রত্যেকটাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তাই তো। এবং এনসিপি এই টোকাই পার্টি জাপান সফরে গেছে, সেখানেও তাদেরকে প্রতিহত করা হয়েছে। জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে। পৃথিবীর যেই প্রান্তে যাস না কেন তোরা সেখানে মার খাবি। তো এই সবগুলা ঘটনার মিশ্রিত একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে এক থাকার কথা ছিল, আমাদের যে ঐক্য থাকার কথা ছিল, ঐক্যটা থাকছে না এবং ফেসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছে অনেকেই। এ ধরনের অনেক কথা বলেছে। মাহফুজ আলমের উপর হামলার মনোসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে, মানে এক কথায় এসে হুমকি ধামকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাট তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় ছিল যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে, লম্বা হচ্ছে, যেটা রাশেদ, যে গণ অধিকার পরিষদের রাশেদ, সেও বলেছে। আমার কথা হচ্ছে, তোরা ক্ষমতায় রয়েছিস, তোদের বাপ আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস। তোদের আন্তর্জাতিক খেলোয়াড় থাকতে তোদেরকে বাংলাদেশের বাইরে গেলে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তোদেরকে কেন গায়ে হাত দেয়? এই সাহসটা কিভাবে পায় বলতো? এখন ফেসবুকে স্ট্যাটাস দিস কেন ভয় পাইয়া? তুই না আগামী প্রধানমন্ত্রী হবি? তুই না বাংলাদেশের সব থেকে তরুণ প্রধানমন্ত্রী হবি? তাহলে ভয় পাচ্ছিস কেন? মাহফুজ আলম লন্ডনে গেছে, লাঞ্ছিত হয়েছে, যুক্তরাষ্ট্রে গেছে, লাঞ্ছিত হয়েছে। বাট তুই সার্জিস, হাসনাত, ইউনুস আজকে ক্ষমতা থাকলে ওই দিন 24 আওয়ার্স তোদের লাশ খুঁজে পাবে? বাংলাদেশে থাকতে পারবি? তোরা তো কোনো দিক দিয়ে বেরোতে পারবি না। তোদের তো গলা টেনে ছিঁড়ে ফেলবে বাংলাদেশের মানুষ। ভয় পাই স্ট্যাটাস দিস কেন? স্ট্যাটাস দিয়ে কি বুঝাস? ফেসিবাদ বিরোধী ঐক্য আবার এক করবি? বিএনপিকে তোরা যে টুপকি মেরেছিস, বিএনপি তো ধীরে ধীরে বুঝতে পারছে। বিএনপি তো আর কিছুদিন পর তোদের সাথে থাকবে না, তোদেরকে কোনো সমর্থন দিবে না, নিশ্চিত থাক। আর বিএনপি বুঝে গেছে তাদের আকাশ ভরা তারা। ঠিক আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রক্ষা পাবি না। এই যে অনুভূতি সৃষ্টি করা কিংবা সহানুভূতি নেওয়ার জন্য মানুষের থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য, মাহফুজ আলম কিরকম অসম্মান করে। আর বেটা, মাহফুজ আলম তো একটা জঙ্গি, তোরা তো সবাই জঙ্গি। দলের শাসনতন্ত্র নিজের হাতে রেখে সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা খবর টবর পাওয়া যাচ্ছে, তিনি একটা দলের একটা শাসনতন্ত্র তৈরি করছেন, একটা সাংবিধানিক সরকার যেরকম চলে, দল আলাদা সরকার আলাদা, যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চলে, যেমন ভারতে চলে এবং অন্যান্য রাষ্ট্র চলে, দল আলাদা সরকার আলাদা। দল আর সরকার এক নয়। দলের নীতি নির্ধারণ যা যা থাকবে সেই অনুযায়ী সরকার চলবে। সেটাই হচ্ছে সব জায়গাতে যেভাবে হয় সেভাবে এখন নতুন ভাবে সরকার চালানোর কথা সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা পরবর্তী যে তার যে ছেলে রয়েছে জয়, তিনি কি করবেন? তিনি যেটা করবেন সেটা হচ্ছে বিদেশি যত সংগঠন আছে, এই বিদেশি সংগঠনগুলোকে, যত আমাদের আওয়ামী লীগের যত সমর্থক রয়েছে, তাদের যত সংগঠন আছে, সেই সমস্ত সংগঠনগুলো সামলানোর দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। এই এখন যে আওয়ামী লীগকে আপনারা দেখে এসছেন এতদিন ধরে, আমি যেটা বারবার বলেছি, আপনারা একদম পরিবর্তিত একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা ফিরে পাবেন। তিনি প্রধানমন্ত্রীত্বে হয়তো ফিরবেন না, তিনি দলের নেত্রী হিসেবে থাকবেন। এমিরেটাস যাতে চেয়ারম্যান যাকে বলা হয়, এমিরেটাস চেয়ারম্যান হিসেবে উনি থাকবেন এবং
দলের সরকারের প্রধান মুখ হয়ে দাঁড়াবে পুতুল। এবং জয়ের কথা আমি বললাম, জয় বিদেশটা সামলাবে, কারণ জয় যেভাবে মানুষ হয়েছে সেটা হচ্ছে বিদেশি কালচারের সঙ্গে মানুষ হয়েছে। জয় এই দেশে এসে বাংলাদেশে এসে বাংলাদেশের কালচারের সঙ্গে তিনি মিলিয়ে দিতে পারবেন না, সেটা আপনাদের প্রধানমন্ত্রী খুব ভালো মতো জানেন। এবং শেখ হাসিনা সেই অনুযায়ী তিনি তার পরবর্তী পদক্ষেপগুলো সুচিন্তিত বা পদক্ষেপগুলো নিচ্ছেন। এখন এই যে পুতুল আছেন, পুতুল কিন্তু আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রী সাংসদ তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কংগ্রেসের সোনিয়া গান্ধীর সঙ্গে উনি দেখা করে এসেছেন। উনি নিজেকে ওই পদের জন্য গুছিয়ে রাখছেন চারদিক দিয়ে, একদম ভারতের সমর্থনটা নিজের মা যেরকম ভাবে মেনটেন করেছেন সেইভাবে উনি মেনটেন করার জন্য উনি সমস্ত দলের সঙ্গে, সে একদম জেডিইউ থেকে আপনার এ পর্যন্ত এসপি পর্যন্ত সবার সঙ্গে উনি কথাবার্তা বলে একটা সুসম্পর্ক একটা স্থাপন করে ফেলছেন এই সময়টার মধ্যে, এই যে সময়টা এখন চলছে এই সময়ের মধ্যে। এটা বহুদিন ধরেই চলছে, আমার কানে আসছিল কিন্তু আমি সঠিকভাবে খবর পাচ্ছিলাম না এবং মানে আপনারা যে বলবো বলার মতো একটা জায়গায় আমি যেতে পারছিলাম না। কিন্তু সম্প্রতি দুটো ভিডিও আমার হাতে এসছে, সেই ভিডিও দুটো দেখার পর আমি নিশ্চিত হয়েছি যে যে খবরটা আমি পাচ্ছিলাম সেই খবরটা একেবারে সত্যি এবং সেদিকেই আস্তে আস্তে আওয়ামী লীগ যাচ্ছে। আপনি এই দুটো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন শেখ হাসিনা বুঝে গেছেন যে এনাফ ইজ এনাফ, আর নয়। ভিডিও দুটো দেখুন। মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা, পুরো দলটাই আজ শেষ হবার পথে। আপনারা কি আমাকে চান? আমি আসছি আপনাদের মাঝে, খুব শীঘ্রই আসছি। এই যে পুতুল বললেন না যে আপনারা কি আমাকে চান, আমি আসছি, এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত তথ্য। আমি আসছি মানে কি? দেশে তো সবাই যায়, আমি আসছি মানে কি? আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি, এটাই উনি বলতে চেয়েছেন খুব শর্ট ফর্মে। যেটা কূটনৈতিক কথাবার্তায় যে কথাগুলো হয় আপনাকে বিটুইন দ্য লাইন বুঝে নিতে হবে, এইগুলো এখন উনি করছেন, নিজেকে তৈরি করছেন এই সময়টুকুর মধ্যে। এইবারে এই যে বাকি 264 জন রয়ে গেল, এই 64 জন দুজনে একবার ঢেঁড়া পড়ে গেছে, কিন্তু আমি যেটা বললাম ঢেঁড়া পড়ে গেছে। এখন এরা কেউ আর দলের মধ্যে স্থান পাবে না, এরা দলের বাইরেই থাকবে, দলের বাইরে থেকে যা শয়তানি করার শয়তানি করবে এবং দেশের লোক এদের বুঝে নেবে এখনই এরা কি করবে। আওয়ামী লীগের লোকজন খুব ভালো করে জানে এদের কি করে সামলাতে হয়, তো তারা এগুলো সামলে নেবেন বলে আমার বিশ্বাস। এখন এই যে মাঠ পর্যায়ে থেকে আমি বারবার বলছি এবং ভারত সরকারও বারবার বলেছে যে দেশে দলের মধ্যে এবং আপনার এর মধ্যে কি বলে সরকারের মধ্যে মানে একটা গণতন্ত্র আনুন। মাঠ পর্যায়ের লেভেল থেকে আপনারা ছোট 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 নেতা, অঞ্চল ভিত্তিক নেতা আনুন, তাদের মধ্যে থেকে আপনারা নেতা খুঁজে নিন, নেতা খুঁজে নিয়ে সেখান থেকে ধাপের পর ধাপ যেরকম ওঠে সেরকম ভাবে আস্তে আস্তে প্রমোশন নিয়ে আস্তে আস্তে ওপরের দিকে আসুন। বাইরে যে এলো তাকে ধরে নিয়ে এসে একেবারে নেতা বানিয়ে দিলেন, সেরকম ভাবে দল চালালে সেই দল টিকবে না। আর দলে গণতন্ত্র আনতে হবে, সবার কথা শুনতে হবে, শুনে দলকে সিদ্ধান্ত নিতে হবে। এত আওয়ামী লীগ আছে কোথায়? এটাই এখন বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের শাসন যারা চালাচ্ছে তাদের মাথা ব্যথার কারণ এখন এইটাই, এই একটা প্রশ্ন। এবং এর উত্তর খুঁজে নিয়ে সে ডেভিল হান্ট শুরু হয়েছিল যেমন, তেমন আবার একটা নতুন জিনিস শুরু হচ্ছে। সেটা হচ্ছে যে এত আওয়ামী লীগ যদি দেশে থাকে ধরো সবাইকে। কেন বলছি এই কথাটা? দেখুন, আমাদের এখানে নয়, বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব সংবাদ উঠে এসেছে তাদের ছবি সমেত, তাদের দুই একটার হেডলাইন একটু পড়ছি আপনাদের। যেমন ধরুন এই যে ছবিটা দিয়ে এখানে দেয়া রয়েছে, একদম প্রথমে কি লেখা আছে? থামছেই না আওয়ামী লীগের মিছিল, গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন। প্রশ্ন কারা করছে? এই সরকারে যারা বর্তমান সরকারে আছে তাদের কাছে এই প্রশ্নটা আছে। তারা বলছে যে থামছেই না আওয়ামী লীগের মিছিল, গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন। এরপরে আর একটা দেখাচ্ছি, এখানে দেখুন, এখানে আরেকটা ছবি এসছে, সেখানটাও বলছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত। এটা এইবার এইটা খবরটা একটুখানি আপনাদের একটু পড়ে আপনাদের শোনাই যে কি বলছে এখানে, যে আওয়ামী লীগের এই যে বিভিন্ন যে ঝটিকা মিছিল বেরোচ্ছে বিভিন্ন জায়গায়, আগে 2-5 জন বেরোতো, এখন শুধু 2-5 জন নয়, এখন এরকম বিভিন্ন জায়গায় যখন তখন বেরিয়ে যাচ্ছে এবং রাস্তায় সেই মিছিল বেরিয়ে যাওয়ার জন্য পরে তার মধ্যে আর ওই 50, 100, 200 মানুষ থাকছে না, তার মধ্যে আরো বড় সংখ্যায় হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিচ্ছে।
ওই মব পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, সেনা পাঠিয়ে তাদেরকে থামানো যাচ্ছে না। তো এই খবরটায় কি এসছে, একটা খবর আপনাদেরকে বলি। এটা খবরটা দিচ্ছে আজকের পত্রিকা নামে বাংলাদেশেরই একটা সংবাদ মাধ্যম। তারা কি বলছে, যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক, তাদের শিরোনাম, এবং সেই শিরোনাম দিয়ে তারা বলছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত। খবরে কি আসছে, বড় খবরে যেটা এসছে সেই খবরটা একটু পড়ি। খবরে বলা হয়েছে, এই ছবিটাও দেখুন কিরকম সবাই একেবারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে বসে আছেন, ছবিটাও একটু দেখে নিন। এইবার খবরে কি বলছে, খবরে বলছে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রোববার। আজ মানে গতকালকের খবর এটা। আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার সিদ্ধান্ত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রেস সচিব বলেন, গত কিছুদিনে কিছু ঘটনা ঘটেছে, তার আলোকে এই বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেরোচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল আলম আরো বলেন, রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে এবং নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন প্রধান উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেন। শফিকুল আলম বলেন, দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া যখন দ্রুত এগোচ্ছে, তখন পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে। তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে। বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা নিয়ে দু চার কথা এখানে বলি, সেটা হচ্ছে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা বলে, আইনের শাসন বলে কিছু আছে? গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে? বিচার ব্যবস্থার স্বাধীনতা বলে কিছু আছে? কিচ্ছু নেই। তবু বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাকি এগুলো ধ্বংস করবে। এবং এখানে বলছে কি বলা হলো, এটা আইন শৃঙ্খলার বিষয় নয়, এটা জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে এই সরকার ভয় পেয়ে গেছে। আর আওয়ামী লীগ ওই 2-5টা ঝটিকা মিছিল এখানে ওখানে বার করা তা নয়, সেটা শয়ে শয়ে ঝটিকা মিছিল সারা দেশ জুড়ে বেরোচ্ছে। এবং তার ফলে এরা এখন কি করছে, কি করবে, এটা এখন আইন শৃঙ্খলার প্রশ্ন বলছে না, বলছে এটা হচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু। যেন আওয়ামী লীগ দেশটাকে দখল করলে দেশের জাতীয় নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে। প্রেস সচিব বলেন, আবার খবরে আসি, প্রেস সচিব বলেন, ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে ওই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের যাতে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে হয়, সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি রাজবাড়ির ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 7 জনের মধ্যে অন্তত 2 জন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভাষাটা লক্ষ্য করুন, 7 জনকে রাজবাড়ির ঘটনায়, ওই মিছিল সংক্রান্ত ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার 7 জনের মধ্যে 2 জন হচ্ছেন আওয়ামী লীগের কোনো নেতা নন, তারা সাধারণ কর্মী, সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা কেউ দলের সদস্য সম্ভবত নয়। তো এই মানুষরা এখন এগিয়ে এসেছে আওয়ামী লীগের হয়ে নেতৃত্ব দিতে, এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায়, এবং শেখ হাসিনার যে শাসন সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেই শাসনকে ফিরিয়ে আনার জন্য তারা লড়াইতে নামছে, তারা রাস্তায় আজ নামছে। 7 জনকে ধরেছে, তার মধ্যে 2 জন হচ্ছে এই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, স্থানীয় রাজনীতি, তারা কেউ কোনো নেতা টেতা কিচ্ছু নয়। এই জায়গায় এসেছে আজ মানুষ। আজকে নির্বাচনে আওয়ামী লীগের নাম থাকলে, আওয়ামী লীগ এলে আসবেই, এটা লিখে নেওয়া যায়।
তাহলে এরা কিন্তু আওয়ামী লীগের হয়ে ভোট দেখবেন, নির্বাচনে আওয়ামী লীগের নৌকা তরতর করে এগিয়ে যাবে। এখানে আর কি বলেছেন তিনি, ওই যে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, তিনি বলেছেন ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, পুলিশ জানিয়েছে যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, আর 5 জন তারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু তারা মিছিলে ছিল, তারা রাস্তায় এসেছিল। ভয়টা এখানে যে এত করেও, এত অত্যাচার চালিয়েও, ডেভিল হান্ট করেও, মদকে খেপিয়ে দিয়ে আওয়ামী লীগ কর্মীদের মেরে ফেলে, আওয়ামী লীগ কর্মীদেরকে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে তাদের সম্পত্তি লুট করেও আওয়ামী লীগকে থামিয়ে রাখা যায়নি। কারণ আওয়ামী লীগকে থামিয়ে রাখা, আওয়ামী লীগ তারা আজকে দেশের মানুষ, তারা আজকে বাঁচার জন্য তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন, এবং এই বাঁচার লড়াই থেকে তাদেরকে আর কেউ হটাতে পারবে না। তাই যতই এই সরকার দমন পীড়ন মূলক ব্যবস্থা যত নিক, মনে রাখবেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগের কর্মীদের, এই সাধারণ মানুষের এই জেগে ওঠাকে থামাতে পারবে না। আর ফেব্রুয়ারির নির্বাচন, সেই নির্বাচন যাতে না হয় তার জন্য এই সরকার অনেক কিছু করছে। আবার ভারত বিরোধী স্লোগান আবার বাড়িয়ে দিয়েছে। গত শনিবার দিল্লির একটি সাধারণ সেমিনার নিয়ে এই সরকার কতটা ভয় পেয়েছে। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এনে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেলে কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।